এই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন। দাদা, তৃণমূল নেত্রী তখন মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সওয়াল করতে সুপ্রিম কোর্টে হাজির হলেন, তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে? না, মরিয়া চেষ্টা, রাজনৈতিক গুরুত্ব নেই। আমি আবারও রিপিট করি, দুটো কারণে গেছেন। 2 বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন। উনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্নভাবে খবর আমাদের পাঠিয়েছেন। ওনার ডায়ে বায়ে যারা আছে সবাই যে উনার লোক তা নয়, খবর পাঠিয়েছেন। উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো, সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি। সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন, আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা আইন মানেন, তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষে। আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে 324 থেকে 326, মূলত 324 থেকে 329 মূল আমাদের আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে। এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন, বলেছিলেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কম্পিটেন্ট, প্লিজ অ্যালাও। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লেগেছে। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়াল করতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা চেয়েছিলেন তার সেই মিশন ফেল করেছে। তিনি ভেবেছিলেন সুপ্রিম কোর্ট তার আবেগে মান্যতা দিয়ে এসআইআর নিয়ে বড় নির্দেশ দেবে। উল্টে সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়ে দিল রাজ্য সরকার কিভাবে অসহযোগিতা করছে। হাটে হাড়ি ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন। কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন। উনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক, এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2, মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি WBCS এবং IAS অফিসারদের। 3, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। উনার উদ্দেশ্য, আবারও বলি, এসআইআর ভন্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। হ্যালো স্যার, আমি একজন মাইক্রো অবজারভার বলছি। আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং SDO দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে AEROরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে, আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে। বলছে যদি কোনো অ্যাম্বিগুয়াস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছে তোমরা AERO বা BLOকে ডেকে সলভ করে নাও। প্লাস ওরা আমাদেরকে ওদের চোখের আড়াল করতে দিতে চাইছে না। ওরা চাইছে আমরা যেখানে কাজ করব ওরা যেন সেখানেই থাকে, সেখানে থেকে সব যেন দেখতে পায় কি হচ্ছে কি না হচ্ছে। এবং ইলেকশন কমিশন থেকে বলেছিল যে কাজটা হবে DM অফিসে, কিন্তু এরা কাজটা আমাদেরকে করাচ্ছে ব্লক অফিসে, যেখানে পার্টির নেতা ফেতা সবাই আসতে পারবে। প্লাস রুল অবজারভার
আমাদের সামনে এসেছে, কিন্তু রোল অবজারভারের সামনে এসডিও নিজে কাউকে কথা বলতে দিচ্ছে না, প্লাস সবাইকে চুপ চুপ বলে থামাচ্ছে, প্লাস রোল অবজারভার বাংলা বুঝে না, কিন্তু ডিএম সবাইকে বাংলায় বোঝাচ্ছে। এটা একটু আপনারা দেখুন, সবাইকে ওদের ডিস্টেন্স থেকে যাতে যেখানে আমরা কাজ করব সেখানে যেন ডিএম এসডিও কেউ যেন স্পটে না থাকে, এমন জায়গায় কাজ করব কেউ যেন জানতেই না পারে আমরা কী কাজ করছি। এটা হলেই একদম পারফেক্ট কাজ হবে, না হলে সেই যেমন ছিল ওরা যেটা চাইছিল সেটাই হবে। স্যার, এসডিও আর ডিএম এরা চাইছে যাতে সব ওরা ওরা যা করেছে সেটাই যেন অ্যাপ্রুভ করা হয়। এটার একটা সলিউশন স্যার আছে, আমি যে ডিস্ট্রিক্টে পোস্টিং আছি আমাকে যেন অন্য ডিস্ট্রিক্টের কোনো পার্ট দেওয়া হয়, এবং হোম ডিস্ট্রিক্ট এবং আমার যেখানে পোস্টিং আছে সেই ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্টের যেন কোনো পার্ট দেওয়া হয়। ধরুন আমি আছি মুর্শিদাবাদে, আমাকে মুর্শিদাবাদের পার্ট না দিয়ে আমাকে দক্ষিণ দিনাজপুরের পার্ট অ্যালট করা হোক, সেই পার্টে আমি সব চেক করতে পারবো। এবং এখানে প্রবলেম হচ্ছে আমাদের সামনে এসডিও, ডিএম এবং এরা সবাই আমাদের সামনে অল টাইম নজরের মধ্যে রাখতে চাইছে যে আমরা কি করলাম না করলাম, যাতে ওরা সব দেখতে পায়, জানতে পায়। এবং যদি কিছু আমরা ভুল করি, যদি কিছু আমরা কোনো ওদের ওকে করে যে তাকে আমরা রিজেক্ট করি, সেটাকে ওরা আমাদেরকে মেন্টালি হালকা একটু প্রেশার দিয়ে বা যা হোক কিছু বুঝিয়ে যেন আমাদেরকে কাজটা করানো যায়। ঠিক আছে, একটু একটু আপনারা দেখুন ব্যাপারটা, না হলে এত কিছু করা সবই বেকার আমার মনে হয়। জেলা শাসক এবং এসডিওরা কি লেভেলে নেমেছেন, আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন, সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পেয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোর্টকে জানান, হলফনামাও দিন। তাতে প্রমাণ হয়ে যাবে 294টা ইআরওর মধ্যে 225টা ইআরও ইলেকশন কমিশন বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে গাইডলাইন ভাইলেশন করে পলিটিক্যালি উনি অ্যাপয়েন্ট করেছেন, যেটা আনএথিক্যাল এবং ইল্লিগাল। খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন, তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে, এখান থেকে বেরোতে পারবেন না।